মেঘের পূর্ণ মনোযোগ মালার দিকে। মালা মৃদুস্বরে বলল, কি হলো মেঘ, কি দেখছো? মেঘ হুট করে প্রশ্ন করে বসলো। আবির ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, তবে আমার চেয়েও মায়েশা আপুর সাথে বেশি মিল। ছোটবেলায় ভাইয়া ফুপির সাথে প্রায় আমাদের বাড়িতে যেত। মায়েশা আপু, সাকিব ভাইয়া ওরা মোটামুটি সমবয়সী, তাই ওদের সাথে সম্পর্ক বেশ ভালোই ছিল। আমি ফোন কেনার পর ফুপির থেকে নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মালা প্রশ্ন করলো, একটা কথা বলবো? বলুন। জানো, আমার না আবির ভাইকে ভীষণ ভালো লাগে। ছবি দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম। আজ কতগুলো দিন পর বাস্তবে দেখে মনে হচ্ছে প্রেমেই পড়ে গিয়েছি। মেঘ মলিন হেসে বলল, ভালো। অনুভূতি বড় কঠিন জিনিস। কেউ বা তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কারোর বুঝতে খুব বেশি দেরি হয়ে যায়। প্রথমবার আবিরের ছবি দেখে মেঘ মনের সুপ্ত অনুভূতিরা আন্দোলনে নেমেছিল, কিন্তু নির্বোধ মেঘ বুঝতেও পারেনি। সেই দিন বন্যাদের বাসার সামনে আবিরের অপলক চোখের চাহনিতে হৃদয় আঙিনা প্রণয়ের আভাস পেয়েছিল, কিন্তু স্টুপিড ভাবনা ভেবে মেঘ এক ঝটকায় মাথা থেকে সব ঝেড়ে ফেলেছিল। আবিরের দৃষ্টিতে অন্যরকম মোহ কাজ করে, কথায় তীব্র অভিমান আর অধিকার বোধ। মেঘ স্পষ্ট বুঝতে পারে, কিন্তু এটাকে মস্তিষ্কের ভ্রান্তি চিন্তা ভেবে তেমন গুরুত্ব দেয় না। এখন মালার মুখে আবিরের প্রতি অনুভূতির কথা শুনে মেঘের বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেলার যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমনটাই হচ্ছে। কিছু কথা শুনতে ভালো লাগলেও কোনো এক সময় আনমনে বসে থাকলে অনাকাঙ্ক্ষিত ভাবেই কথাগুলো মনে আঘাত করে। আজ শরীফের গায়ে হলুদ। মালা সাকিবরা এসেছে শুনে শরীফের আব্বু আম্মু খুব করে বলে গিয়েছে। না চাইলেও আবির আর তানভীরের ওপর পড়লো স্টেজ সাজানোর গুরুদায়িত্ব। সাকিবও আছে সেই দলে। বিয়ের বাড়িতে মেহমান গিজগিজ করছে। গায়ে হলুদ অনুষ্ঠানেও শুরু হওয়ার পথে, কিন্তু মেঘরা এখনো আসেনি। এ বাড়ি থেকে ও বাড়ির পথ, তারপরেও যেতে এত সময় লাগছে। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, তারপরও আসার নাম নেই। কল দিয়েছে, কিন্তু কলও রিসিভ করেনি। আবির একটু সামনে যেতেই মালা ডাকলো, আবির ভাইয়া কোথায় যাচ্ছ? বাড়িতে। বাড়িতে কাউকে পাবে না, ফুপিরা সবাই চলে এসেছে। মিম মেঘ কোথায়? মিম এসেছিল তো, আর মেঘ আসবে কিনা শিওর না। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি দেখে আসছি। তোমার যেতে হবে না, আমি দেখে আসবো নে। আমি গেলে কোনো সমস্যা? তোমার কষ্ট হবে না? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কষ্ট নেই, তোর ভাবতে হবে না। আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে ভালো। আবির সহসা ধমক দিল, রাস্তা থেকে সর। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরের বাড়ির দিকে যেতেই দেখে মালাও নিজের মতন চলে গেল। আবির বারান্দা পেরিয়ে মেঘের রুমের সামনে এসে ডাকলো, মেঘ। অকস্মাৎ পর্দা সরে গেল। আলতারাঙা একটা পা দরজায় পড়ল। আবিরের নজর সে পায়ের দিকে। স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতে আশ্চর্য বনে গেল। নজর পড়ল এক মায়াবিনীর দিকে। সহসা মুগ্ধ আঁখিতে তাকালো। সেই মায়াবিনী যেন চারদিকে মায়ার জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতন হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিত মায়াবিনীর কোমর ছাড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উঠছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গয়না, তার সঙ্গে কোমরে বিছা। আবির কিংকর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। আবির অসতর্কতায় চৌকাঠে হোঁচট খেয়ে নিল। মেঘ আচমকা জানতে চাইল, কি হয়েছে আপনার? মেঘের কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ 2-3 কদম পিছিয়ে গেল। নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মেঘ শুধু শেষে বলা উফটা বুঝতে পেরেছে। মেঘ চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিয়েছিস? আবিরের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। লাজুক হাসির উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমাকে? আবির পুনরায় তাকালো। ক্লান্তিহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তীর্যক চোখে চেয়ে আছে। মুখে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না। দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখায় ব্যাকুলতায় এ জীবনে আর শেষ হবে না। মৃত্যু ব্যথিত মায়াবিনীর মায়াজাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় বলল, কেমন লাগছে বললেন না?
মেঘের কথায় আবির মনোযোগ বিঘ্ন ঘটে। আবির্ষিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাশ দেওয়া কপল আরো বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। নাকে অল্প স্বল্প ঘাম জমে চিকচিক করছে। আবিরের মুখে নিজের প্রশংসা শুনে মেঘে কলে বলে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এত লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরলো। এক পা এগিয়ে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল মুখে কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙ্গুল ব্যথিত বাকি আঙ্গুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতে মেঘের বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়েছে। আবির মেঘের কনিষ্ঠ আঙ্গুলে আস্তে করে কামড় দিল। বলল, অমনি কেঁপে উঠল মেঘ। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমি আবির ব্যথিত, তোর দিকে নজর দেওয়ার স্বার্থও যেন কারো না হয়। মেঘ মৃদুস্বরে বলল, আপনি নজর দিবেন কেন? আবির উত্তর দিল না। মেঘ আবারও প্রশ্ন করলো। এবার গুরুভার কণ্ঠে আবির বলল, তোর আব্বু কি বললো শুনিসনি? এত বছর তোর খোঁজ খবর না নেওয়াতে আমি যে অপরাধগুলো করেছি তার শাস্তি স্বরূপ তোর উপরে নজরদারি করার দায়িত্ব আমার। মেঘ ফের বলল, শাস্তি ঘোষণা তো দেননি। আমি মাথা কেটে নিলাম, সমস্যা আছে? মেঘ মাথা নেড়ে না করলো। আবির সঙ্গে সঙ্গে চলে গেল। যাওয়ার আগে শুধু বলল, আমাকে আবার আসতে হলে এর ফল খুব বেশি মিষ্টি হবে না। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, এ ব্যাটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় তার মতন রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই, আবার মাঝে মাঝে মনে হয় তার মতন পাষাণ আর একটাও নেই। এমন কেন? মিনিট খানিক বাদে আকলিমা আর নিজের রুম থেকে ডাকলেন, এই মেঘ, হলো? হ্যাঁ। মিম ছুটে এলো, মেঘকে দেখে বলল, আপু আমাকে কেমন লাগছে? খুব সুন্দর, মার্শাল্লাহ। তোমাকেও খুব সুন্দর লাগছে। শাড়ি পরলে এত সুন্দর লাগে জানলে আমিও শাড়ি পরতাম। আকলিমা আরা দরজা বন্ধ করতে করতে বলল, থাক, আর শাড়ি পরতে হবে না, এত কষ্টে সাজিয়ে দিয়েছি, নষ্ট করো না। আচ্ছা। আকলিমা আরা মেঘকে উদ্দেশ্য করে বলল, এই মেঘ, আবিরের কণ্ঠ শুনলাম একটু। আবির এসেছিল নাকি? হ্যাঁ, যাচ্ছি না যে এখনো, তাই ডাকতে এসেছিল। মিমটাকে রেডি করতে খুব দেরি হয়ে গেল। আদিটা যে কোথায় আছে? বিয়ে বাড়িতে পা ফেলার জায়গা নেই। মেঘরা যেতে আদি ছুটে এসে বলল, বড় আম্মু তোমাদের খুঁজছেন। মেঘরা আদির কথা মতো সেই দিকে গেল। হালকা নাস্তা করেই বেরিয়ে এলো। মেঘ আর মিম যেদিকে হাঁটছে সেই দিকেই সবাই জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? বাবার নাম। মেঘ মিম উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ চোখে ক্লান্তি নেই। ক্লান্তিহীন দু চোখ একজনকেই খুঁজছে, কিন্তু কেন? স্মৃতি দিশাকে দেখেই মিম ছুটে গেল। মেঘ একা একা হাঁটছে, হঠাৎ পিছন থেকে পুরো কণ্ঠে কেউ শুধালো, আমাকে খুঁজছিস? কোথায়? না তো। খেয়েছিস কিছু? মেঘ বক্রদৃষ্টিতে তাকিয়ে দেখলো আবিরকে। পাশে সাকিবও আছে। মেঘ জবাব দিল, জি। আপনারা? সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বললে তোর খবর আছে সাকিব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না, বড় আম্মু ডাকছিলেন, তাই চলে গিয়েছিলাম। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খেয়েছি। সাকিব এমনি মজা করছে। আবির স্টেজের পিছনের দিকে একটা চেয়ার দেখিয়ে বলল, ওইখানে গিয়ে বস, সামনে যাওয়ার দরকার নেই। মেঘ সম্মতি জানালো। আবির আর সাকিব স্টেজের দিকে গেল। তানভীর এতক্ষণ এখানেই ছিল। কি একটা দরকারে একটু আগে কোথায় গিয়েছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খানরা বাড়ির এক কোণে বসে কথাবার্তা বলছেন। মেঘ চেয়ারে গিয়ে বসলো। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমো চলে এসেছে। সবাই চেয়ারে বসে গল্প করছে। মেঘের নজর আবিরের দিকেই স্থায়ী। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। আবিররাও এখনো রেডি হয়নি, এখনই রেডি হতে যাবে। আবির মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে প্রশ্ন করলো, বাড়ির চাবিটা তোর কাছে? মেঘ বলল, হ্যাঁ, দিচ্ছি। তখনই মালায়াটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে এসেছে। আবিরকে ডেকে বলল, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে এসেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, এখন গোসল করে রেডি হতে হবে, পিঠা খাওয়ার সময় নেই, তুই খা। মালা বলল, আমি নিজে না খেয়ে এত মানুষের ভিড়ে তোমার জন্য পিঠা নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আবির মেঘের থেকে চাবি নিতে নিতে শান্ত কণ্ঠে বলল, এই যে মেঘ, দিশারা আছে, ওদের নিয়ে খেয়ে নে। মালা তাদের দিকে তাকিয়ে ফোঁস করে উঠল, আমি ওদের জন্য আনিনি, তাদের ইচ্ছে হলে নিজে গিয়ে খেয়ে আসুক। মেঘ
নিশ্চুপ হয়ে বসে আছে। মালা প্লেট ঘরে রেখে মেঘেদের পাশে এসে বসলো। মালা আজ শাড়ি পরেছে, মেঘের মতোই সেজেছে। মেঘের পাশে বসে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, মেঘ, আবির ভাইয়ের সাথে তোমার সম্পর্ক কেমন? মেঘের নীরের জবাব, ভালো। মালা আবারও জানতে চাইল, ভাইয়া বাইরে থাকাকালীন তোমার সাথে ভিডিও কলেও কথা বলতো? না। মালা নিঃশব্দে হাসলো, মনে মনে খুব খুশিও হলো। খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, জানো, আমার সাথে মাঝে মধ্যেই কথা হতো। ভাইয়া যত ব্যস্তই থাকুক, তারপরও কল রিসিভ করে 1 মিনিট হলে কথা বলেছে। দেশে আসার আগে আমাকে জিজ্ঞাসা করেছে, কি লাগবে তোর? আমি উত্তরে বলেছি, আমার কিছু লাগবে না, তুমি সাবধানে এসো। আর মনে মনে বলছিলাম, আমার তো তোমাকেই লাগবে। মালার কথা শুনে মেঘের চেহারার রং বদলাতে শুরু করলো। দু চোখে অভিমান ভর করেছে। মালা আবারও বলতে লাগলো, আবির ভাই দেশে এসে আমাদের বাড়িতে সবার আগে গিয়েছে। কত কি নিয়েছে কি বলবো। দুদিন আমাদের বাসায় ছিল, সারাদিন একসঙ্গে ঘুরেছি, গল্প করেছি। তবে ইদানিং ভাইয়া একটু ব্যস্ত, নতুন বিজনেস শুরু করেছে। আবির ভাইয়ার স্বপ্ন অনেক বড়, আমিও এর জন্য বেশি বিরক্ত করি না। কথায় আছে, প্রতিটা সফল ব্যক্তির পেছনে একজন নারীর অবদান থাকে। আমি আবির ভাইয়ের জীবনে সে একজন নারী হব। বিয়ে করব ভাইয়াকে, তারপর তোমার ভাবি হব। মেঘের 2 চোখে তীব্র জ্বালা পোড়া শুরু হয়েছে। গতকালের কথাগুলো শুনে খারাপ লাগলেও ঠিকমতো বুঝতে পারেনি, কিন্তু এই কথাগুলো শুনে মনে হচ্ছে মেঘের বুকে রক্তক্ষরণ শুরু হয়েছে। রাগের শরীর জ্বলছে। মেঘ আর শুনতে চাচ্ছে না, কিন্তু মালা একমনে বলে যাচ্ছে, আবিরের শৈশব, কৈশোর, মামা বাড়িতে কাটানো দিন, মালা কিভাবে আবিরের প্রেমে পড়েছে, সব এক নাগাড়েই বলছে। প্রায় 20 মিনিট পর আবির এলো, পরনে রানী গোলাপি রঙের পাঞ্জাবি। আবির দূর থেকে তাকিয়ে দেখলো একবার, মেঘ মাথা নিচু করে বসে আছে। এদিকে মালা কথা বলেই যাচ্ছে। আবির আলগোছে কপাল কুঁচকালো। সাকিব রাগান্বিত স্বরে বলল, এই মালার স্বভাব আর চেঞ্জ হলো না, দেখো গিয়ে তোমার নামে কি বলছে। সাকিব উঁচু স্বরে ডাকলো, এই মালা, শুনে যা। মালা তাকালো, সাকিবকে দেখে না করতে নিল, সাথে আবিরকে দেখে একগাল হেসে দ্রুত উঠে গেল। মেঘ চোখ তুলে আবিরকে এক নজর দেখলো। বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণার মাঝে আবিরের দিকে মনোযোগ দিতে পারলো না, সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকালো। স্টেজে ছোট ছোট ছেলে মেয়েরা নাচছে, মেঘ সেই দিকে তাকিয়ে আছে। না চাইতেও মেয়েটার চোখ ছলছল করছে। আবির মালাকে পাশ কাটিয়ে মেঘের সামনে এসে দাঁড়ালো, কিছুটা ঝুঁকে চাবিটা সামনে ধরলো। আবিরের গা থেকে পারফিউমের কড়া ঘ্রাণ নাকে লাগছে, কিন্তু মেঘের মন আজ বিষণ্ণ। মাথা নিচু করে আবিরের হাত থেকে চাবির রিংটা নিয়ে নিল। আবির মোলায়েম কণ্ঠে শোধালো, মালা আজেবাজে কিছু বলেছে? মেঘ উত্তর দিল না। আবির মেঘের পাশে চেয়ারে বসলো, কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রশ্ন করলো, কি বলেছে? মেঘ মলিন কণ্ঠে বলল, কিছু না। আবির জোরে শ্বাস ফেললো, আর চোখে তাকিয়ে দূরে বসা আব্বু আর চাচুদের খানিক দেখলো, তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, মালা তোকে কি বলেছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল, মাথা নিচু করে রইল। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেলি, অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে, সেই ড্রেস নিতে যাবি। তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতেই লাগলো, তারও ড্রেসটা পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত কণ্ঠে বলবি, এই ড্রেসটা আমি নেব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস, পরে একটা সময় দেখবি তোর আশেপাশের প্রিয় জিনিস বলতে কিছুই নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। আবির মেঘের হাতের ওপর নিজের হাতটা রাখলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে, যা দেখেও না দেখার মতন করে চলতে হয়, শুনতে হয়, শোনার ভান করে থাকতে হয়। যদি আমরা সেগুলোর পাত্তা দিই, তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবো, ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করতে আর যেন না দেখি। আবির বসা থেকে উঠে দাঁড়ালো, এক পা বাড়িয়ে আবারও থামলো। মেঘের দিকে ঝুঁকে বিড়বিড় করলো, মাই ডিয়ার স্প্যারো, সবকিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে, প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মুচকি হেসে চলে গেল। মেঘ বসে বসে ঠোঁট
কামড়াচ্ছে। সব কথার মাঝে মেঘের মাথায় শুধু ঘুরছে বলার শেষ কথাটা। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তে পালিয়ে গেল। আবির মেঘকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে আবিরের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটল। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভেতর নেই কোনো অভিযোগ। অভিমান পালিয়েছে দূর অজানায়। তানভীর এসেছে অনেকক্ষণ পর। আবির আর তানভীর টুকটাক কথা বলছে। মেঘ দূর থেকে সেই দৃশ্য দেখছে। আবিরকে এখন পর্যন্ত যতদিন দেখেছে সবসময় সাদা, কালো বা হালকা রঙের শার্ট বা টি শার্টে দেখেছে। আজ প্রথমবার গাঢ় কোনো রঙের পাঞ্জাবি পরেছে। সবার ভিড়ে মেঘের চোখ শুধু আবিরকে খুঁজছে। আবির যেদিকে যাচ্ছে মেঘের চোখও সেই দিকেই যাচ্ছে। দেখতে দেখতে গায়ে হলুদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছে। আত্মীয়দের ভিড়েও কমছে অনেকটা। আবির অনেকক্ষণ এখানে ছিল না, মাত্র এসেছে। আবির আসতে দেরি হলেও মালার পিছন নিতে সময় লাগেনি। মালাকে আবিরের পিছন পিছন ঘুরতে দেখে মেঘের মেজাজটা খারাপ হলো। রাগে গজগজ করতে করতে যেতে লাগলো। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রুপক্ষ আগমন ঘটেছে, বি কেয়ারফুল। আবির এক পলক তাকিয়ে ফোনের দিকে মনোযোগ দিল। সাকিব আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসলো। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখ পড়লো মালার একটা চকলেট হাতে আবিরের সামনে হাজির হলো। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে অনেকক্ষণ যাবৎ খুঁজছি, চকলেটটা খাবে? এই নাও। মালার আহ্লাদী কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখরতপ্ত স্বরে জানালো, আমি চকলেট খাই না। মেঘ আবিরের ঠিক পেছনেই দাঁড়ালো। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। দীর্ঘশ্বাস ফেলে গাল ফুলিয়ে আবিরের দিকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। আবিরের নজর অন্যদিকে। মেঘ বা মালার কারোরই দিকে তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, চকলেটটা খাও, ভালো লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। মিষ্টি কণ্ঠে ডাকলো, আবির ভাই। মেঘ হাত দিয়ে কিছু ইশারা করলো, কিন্তু আবির বুঝতে পারলো না। মেঘ আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। দ্রুত গিয়ে একটা কাঠের টুল নিয়ে আসলো। কাঠের টুলটা রেখে এটার উপর উঠে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপরে বোতাম লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবিটা তো পরেছেন ঠিকই, বোতামগুলো ঠিক মতো লাগাতে পারেননি? বোতাম লাগিয়ে তাকালো মাথার দিকে। এক মুহূর্তে ব্যবধানে চুলে হাত দিল। দু হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ দেখে করতে নিম্নাষ্ট কামড়ে ধরলো। চোখে মুখে বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে কিছুটা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে, মাশাআল্লাহ। বাক্যটা শেষ হওয়ার আগে কাঠের টুলটা বেঁকে গেল। মেঘ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে নিলেন। আবির সহসা দুই হাতে আঁকড়ে ধরল মেঘকে। কোনো মতে নিচে পড়ার হাত থেকে বাঁচিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আবির মুচকি হেসে বলল, আমি না থাকলে তোর কি হবে মেঘ? মেঘ মিষ্টি হেসে জবাব দিল, আপনি তো সবসময় আমার সঙ্গেই থাকেন। আবির নিঃশব্দে হেসে চেয়ারে গিয়ে বসলো। মালা থ মেরে দাঁড়িয়ে আছে। একবার আবিরকে দেখছে, একবার মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ মালাকে এক নজর দেখে ধপ করে আবিরের পাশে বসে পড়লো। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটার মুখ চেপে হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালা রাগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যথিত কিছু ভাবেনি সে, তবে মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এসব চকলেট খায় না, তুমি খেয়ে নাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, চকলেটটা আমাকে দিয়ে দে, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠলো, তোমার দোয়া আমার লাগবে না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সন্ধ্যা থেকে যা যা ঘটছে তারপর আবির আর কোনোভাবে নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসলো। কাজল কালো চোখের সাথে অকৃত্রিম হাসিতে আবির নিঃশব্দে ঘায়েল হয়ে গেল। নেশাত্মক কণ্ঠে বলল, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বোঝেন না? আবির ভ্রু কুঁচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিও প্রয়োজন আছে। তোমার উচিত
মেঘবতীর থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি, এখন থেকে যতই বুদ্ধি প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কাটলো, চাপা স্বরে বলল, আপনার চরিত্রে এত সমস্যা, এটা আগে জানতাম না। কি করেছি আমি? আপনি রাত বিরেতে মেয়েদের সাথে ছিচিছি। আবির আটকে উঠলো, কি সব বলছিস? আমি কোন মেয়ের সাথে কি করলাম? মেঘ তপ্ত স্বরে বলল, সেটা আপনি ভালো জানেন। মেঘ বসা থেকে উঠে চলে গেল। আবির নিঃশব্দে হাসছে। আবিররা যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। অনুষ্ঠান শেষ, তাই মিম, দিশা আরো কয়েকটা মেয়ে সেখানে বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসলো। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, তোমাদের স্পেশাল মোমেন্টের ছবি ভিডিও না করে পারলাম না। আবির টেনে টেনে সবগুলো দেখছে। ভিডিওতে বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য দেখেই যাচ্ছে। সাকিব আস্তে করে বলল, ভাইয়া আমার কিন্তু খুব খারাপ হচ্ছে। আবির ফোন থেকে নজর সরিয়ে প্রশ্ন করলো, কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরির প্রেম আর কতদিন চলবে জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই, ওর জন্য কত নির্ঘুম রাত কেটেছে আমার। ও যদি জানতো, নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে মনে হয় আরো শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা, আমার মন বলছে মেঘবতীও তোমাকে ভালোবেসেছে। আবির নরম স্বরে বলল, জানি, তবে কিসের এত অপেক্ষা? বলে দিচ্ছ না কেন? ওর জন্য এতগুলো বছর অপেক্ষা করতে পেরেছি, আর কটা দিন অপেক্ষা করলে কিছুই হবে না। ভালোবাসা বলার পর জীবনে নতুন অধ্যায় শুরু হবে। তার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওকে অনুভব করতে চাই, মেঘকেও বোঝাতে চাই। আমার ভালোবাসা পেতে হলে ঠিক কতটা ধৈর্য থাকতে হবে। রাত 11টার উপরে বাজে। মেঘ, মিম, সাকিব, তানভীর, আবির, মালা, শরীফ, শরীফের ভাই বোন, বন্ধুরা সবাই একসঙ্গে বসে গল্প করছে। হঠাৎ শরীফের এক বন্ধু বলল, গল্প তো সবসময় করা হয়, চলো গান গাই। একে একে শরীফের বন্ধুরা কয়েকজন গান গাইলো, তারপর দু একজন মেয়েও গাইলো। হঠাৎ সবাই তানভীরকে ধরলো। তানভীরের মনের অবস্থা খুব খারাপ, শুধু পরিস্থিতির চাপে পড়ে হাসি মুখে সবার সাথে কথা বলছে। আবির মৃদু স্বরে বলল, আজকের জন্য তানভীরকে ছেড়ে দেওয়া হোক প্লিজ। তানভীর না গাইলে তুমি গাও। আবির বক্রদৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কোথাকার লজিক? শরীফ বলল, লজিক বুঝি না। সেদিন রাতেও শুনলাম তুমি খালপাড়ে একা বসে গান গাইতেছো, আমাদের শোনালে কি হবে? মেঘও সঙ্গে তাল দিল। আবির ভাই খুব গান গাইতে পারেন। আবির মেঘের দিকে তাকালো একবার, সহসা শরীফ বলে উঠলো, আবিরের পর মেঘ গান গাইবে। মেঘ চমকে উঠলো, ভীতকর কণ্ঠে বলল, একদম না ভাই, আমি গান পারি না, এখানে কেউ সেভাবে গান পারে না। আবির ঠোঁট বাঁকিয়ে বলল, ও গাইবে গান, পারে কিছু। তানভীর সহসা গর্জে উঠল, ভাইয়া আমার বোনকে তুমি অপমান করতে পারো না। মিনিট কয়েক চললো জোরাজুরি। এক পর্যায়ে মেঘ গান শুরু করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। আবিরের বিহ্বল চোখের চাহনি মেঘেতে স্থির হয়ে আছে, অদ্ভুত ঘোরে আটকে যাচ্ছে। আবিরের দিকে চোখ পড়তেই মেঘ গান থামিয়ে দিল। নিরেট কণ্ঠে বলল, হয়েছে? থামলে কেন? গানটা শেষ করো। পাশ থেকে মিম বলল, এটা আমার খুব পছন্দের একটা গান, আপু গাও তুমি, সুন্দর হয়েছে। মেঘ মাথা নেড়ে না করলো। অকস্মাৎ আবির গাইতে শুরু করলো, পুরনো অনুভবে, ভালোবাসি তোমায় এই মনেরই জগতে রাজকুমারী তুমি, ভালোবাসি আমি যে তোমার, এই কথাটাই ছিল শুধু বলার, ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? আবির তপ্ত স্বরে শুধালো, হিংসা হচ্ছে? মেঘ ভেঙচি কেটে বলল, এসব ছোটখাটো বিষয় নিয়ে আমার হিংসা হয় না। মালা পাশ থেকে বলল, আবির ভাইয়া তুমি আমাদের বাড়িতে যে গানটা গেয়েছিলে ওইটা একবার গাও। আবির মৃদু স্বরে আওড়ালো, কোনটা? মালা যে মেঘকে খোঁচা দেওয়ার জন্য এই কথা বলেছে এটা বুঝতে বাকি নেই। সাকিব বলল, তুই কোন গানটা শুনতে চাচ্ছিস বল মালা, আমি সারা রাত জেগে তোকে গান শোনাবো। মেঘ ফিক করে হেসে দিল। মালা মেঘের দিকে একবার তাকিয়ে পর সাকিবের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, তুই তোর গার্লফ্রেন্ডকে শোনা গিয়ে, আমি আবির ভাইয়ের গান শুনবো। আবির নরম স্বরে বলল, তোদের বাড়িতে কে গান গিয়েছিল আমার মনে নেই। মালা বলল,
তোমার পছন্দের যে কোনো একটা গান গাও। আবির মেঘের দিকে তাকিয়ে একবার দেখলো। মেঘ ফোন হাতে নিয়ে বসে আছে। আবির বা মালা কারোর দিকেই তাকাচ্ছে না। আবির বিষাক্ত কণ্ঠে বলল, আমার গান শোনার প্রতি কারোর আগ্রহ আছে বলে মনে হচ্ছে না। মালা, তোকে বরং আমি আলাদাভাবে গান শোনাবো। তৎক্ষণাৎ মেঘের মনোযোগ সরে গেল, চোখ বড় করে তাকালো। আবিরের কথা শুনে মালাও সম্মতি দিল। শরীফ পাশ থেকে বলল, তুই আলাদাভাবে কাকে গান শোনাবি সেটা একান্তই তোর ব্যাপার। আমাদের সামনে একটা গা। মেঘ স্মৃতিরা ফিসফিস করে কিছু বলছে, সাথে শরীফদের বাড়ির কয়েকটা পিচ্চিও আছে। হঠাৎ ওরা উঠে কোথাও চলে গেল। ওদের পরপর মেঘও উঠে গেল। মৃদুস্বরে বলল, তোমরা আড্ডা দাও, আমি চলে যাচ্ছি। আবির যদিও ভেবেছিল একটা গান গাইবে, কিন্তু মেঘ চলে যাওয়ার আর গাইল না। 5-10 মিনিট আড্ডা দিয়ে বাড়ি চলে গেল। মেঘ তখন বারান্দায় বসে আকাশ দেখছে। আবির এসেছে। পেছনে মালা আর সাকিব বকবক করছে। সবাই ঘরে ঢুকে গেল। আবির নিজের রুমে ঢুকে আবার বেরিয়ে এলো। মেঘের পাশে আস্তে করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তখন চলে এলি কেন? এমনি, ভালো লাগছিল না। এখন ভালো লাগছে? জানি না। তখনই কাউসার নামের একজন উঠানে থেকে ডাকলো, আবির ভাইয়া দেখে যাও। কেন, কি হয়েছে? বিন্দুর কি যেন হয়েছে, তাড়াতাড়ি আসো। মেঘাপু, তুমিও আসো। আবির দ্রুত পা বাড়ালো। মেঘ সহসা আবিরের হাত ধরে ফেললো। চাপা স্বরে বলল, আপনি যাবেন না কেন? মেঘ ফিসফিসিয়ে বলল, তখন ওই বাড়ি থেকে আসার সময় শুনেছি ওরা কয়েকজন মিলে আমাদের ভয় দেখানোর জন্য প্ল্যান করছে। আবির আর চোখে তাকিয়ে বলল, তুই সেসব জেনেও ভয় পাচ্ছিস? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি ভয় পাচ্ছি কোথায়? ভয় না পেলে আমাকে যেতে দিচ্ছিস না কেন? আমি গিয়ে দেখি ঘটনাটা কি। তুইও চল আমার সাথে। না বাবা, যাব না। আমি তোর বাবা? ইস, আপনাকে বলিনি, আমার ভয় লাগছে। তখন আল্লাহ আল্লাহ করে এই বাড়ি পর্যন্ত এসেছি। তোকে আসতে বলেছে কে? আমি নিয়ে আসতাম তোকে। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি তখন আপনার ভালোবাসা মানুষকে নিয়ে ব্যস্ত ছিলেন। আবির চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু সেই সব মেঘের নজরে পড়লো না। আবির মেঘের কবজিতে শক্ত করে ধরে বলল, চল। কোথায়? তোকে তোর তেনারাদের কাছে দিয়ে আসবো। মেঘ চিৎকার করে নিল, না। আবির অন্য হাত দিয়ে মেঘের মুখ চেপে বলল, কথায় কথায় চিৎকার করবি না। তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমাকে তেনাদের কাছে পাচার করে দিচ্ছেন, তারপর আমি চিৎকার করতে পারবো না? আগে জীবন, তারপর মান সম্মান। আবির হেসে বলল, আমার একটাই আফসোস, তুই এখনো আমাকে চিনতে পারিসনি। আবির কিছু দূর যেতেই উঁচু কণ্ঠে বলল, কিরে কাউসার, কোথায় তুই? কাউসারের কোনো সাড়া শব্দ নেই। মেঘ শীতল কণ্ঠে বলল, আগেই বলেছিলাম ঝামেলা আছে, যেতে হবে না, কিন্তু আপনি আমার কথাই মানলেন না। যেতে যেতে খাল পার পর্যন্ত পৌঁছে গেল, কোথাও কেউ নেই। মেঘের শূন্য আকাশ, চাঁদের আলোতে স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। একদিকে ছোট জঙ্গল, অন্যদিকে বড় বড় গাছ। গাছের ছায়াগুলোতে দেখতে ভয়ঙ্কর। মেঘ ভয়ে আবিরের পাঞ্জাবি খামচে ধরে রেখেছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, কোথায় তোর তেনারা? আর কাউসাররা কোথায়? এসেছেন কেন? আমার তোকে নিয়ে ঘুরতে ইচ্ছে হয়েছে, তাই এসেছি। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলল, বড় আব্বু এত ভালো, অথচ আপনি এমন কেন? বিদেশে থেকে বুঝি মানুষ এমনই হয়? আবির ভ্রু কুঁচকে শোধালো, কেমন হয়? আপনি বিদেশের বাইরে থাকাকালীন কোনোদিনও আমার সাথে কথা বলার চেষ্টা করেননি, এসে আমাদের বাসা পর্যন্ত ওঠেননি, সরাসরি বাড়িতে চলে এলেন। মানলাম বড় আব্বুরা বাড়িতে আছেন বলে চলে এসেছেন, কিন্তু পরবর্তীতে ঠিকই নিজের মামা বাড়ি থেকে ঘুরে এসেছেন, সবার জন্য গিফট নিয়ে এসেছেন। আমরা কি দোষ করলাম? এতদিন পর আমাদের বাসায় গেলেন, অথচ একটা চকলেটও নিলেন না আমার জন্য। কথাগুলো বলতে বলতে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আবির ঠান্ডা কণ্ঠে বলল, তুই হয়তো জানিস না, আমি যেই দিন এসেছিলাম সেই দিনই তানভীর এয়ারপোর্টে গিয়েছিল, আর আমি নিজের হাতেই সবকিছু তানভীরকে দিয়েছিলাম। পরীক্ষার পড়াশোনার কারণে তুই তখন অনেক বেশি ব্যস্ত ছিলি, তাই তানভীরও সেই সব কিছু বলেনি। তাই বলে এতদিন পর আমাদের দেখতে যাবেন? আপনার মামার বাড়ির মানুষ এতটাই আপন? আমরা বুঝি খুব পর? আবির তপ্ত স্বরে বলল, তুই ছাড়া আমার সবার সঙ্গেই দেখা হয়েছে। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ও, তার মানে আমাকেই আপনার অপছন্দ। আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন ছিল না।
আবির মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে? খুব খারাপ লাগছে? মেঘ উত্তর দিল না। আবির পুনরায় বলল, আমি যখন 7 সমুদ্র পাড়ি দিয়ে সম্পূর্ণ নতুন একটা দেশে গিয়েছিলাম, আমার আশেপাশে কেউ ছিল না। আমি ফোন করে কান্না করতাম, তোর সাথে কথা বলার কত চেষ্টা করেছি, তানভীরকে কত শতবার রিকোয়েস্ট করেছি একটু কথা বলার জন্য, কিন্তু তুই আমার সাথে কথা বলিসনি। তখন আমারও কষ্ট হতো, আমিও কেঁদেছি, কিন্তু তুই দেখিসনি, তুই জানিস না। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেঘ কিছুটা সময় নিশ্চুপ হয়ে রইল, তারপর ছোট্ট করে শুধালো, আমি আপনাকে খুব বেশি জ্বালাই, তাই না? আবির হিমশীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, অনেক জ্বালাস। মেঘের শুরু হলো, মন বিষণ্ণতায় ছেয়ে গেল। আবির মেকি স্বরে বলল, তবে দিনের থেকে রাতে বেশি জ্বালাস। মেঘ থমকালো, চোখ দুটো প্রশস্ত হলো, আলগোছে ভ্রুযুগল উপরে উঠে গেল। মেঘ সন্দিহান কণ্ঠে শোধালো, মানে? এই যে প্রতি রাতে আমার স্বপ্নে আসিস, কিছু বলিস না, শুনিস না, অথচ নিঃশব্দে আমার ঘুম কেড়ে নিস, এমন কেন করিস? তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আবিরের শান্ত কণ্ঠস্বর মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। আবিরের কথার মানে ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু উত্তরে কি বলবে? আবির নিঃশ্বাস টেনে আবারও বলা শুরু করলো, তোর ভাবনায় আমার নির্ঘুম রাত কাটে, তোকে কিছু বলতে না পারার ব্যথায় আমার বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয়, তোর চোখের দিকে তাকালে নিজের জ্যান্ত লাশ মনে হয়, কুলহারা সমুদ্রের মতন নিজের অনুভূতিগুলো নিঃশব্দ হয়ে যায়, তুই কেন বুঝিস না? মেঘের মনের উথাল পাথাল ভাবনাগুলো হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। মনের কোণে আঘাত করলো পুনরায় অনুভূতি। সে বসন্তের চিরকুট, গোলাপ আর চিঠি দেওয়ার ঘটনাগুলো একের পর এক মনে পড়তে লাগলো। নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। মেঘ তাকে না দেখে না চিনে শুধুমাত্র চিঠির লেখার অনুভূতিগুলোর প্রেমে পড়েছিল। তারপর আবিরকে দেখে, আবিরের সাথে কথা বলে দিনের পর দিন কাটিয়েছে। একসময় সে চিঠির কথা বেমালুম ভুলতেই গিয়েছিল, তবে আজ কেন আবার মনে পড়ছে? কেন দুইটা অনুভূতিকে এক মনে হচ্ছে?